আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। তবে আমরা মাথা নত করব না। আমরা যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শনিবার ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 15 বছর ধরে আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়েছে। অবশেষে জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। এখন আমাদের সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হলো জাতীয় ঐক্য। কোনো দেশি বিদেশি চক্রান্তের কাছে মাথা নত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রূপা হক। সাক্ষাৎকালে ডক্টর ইউনূস রূপা হককে বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। জানুয়ারি গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার কথা বললেও সরকার এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এজন্য সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণাপত্রে সাধারণ মানুষের অংশগ্রহণের লক্ষ্যে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজধানীর বাংলা মোটরে যৌথ সংবাদ সম্মেলন করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানের ঘোষণাপত্র হবে বিপ্লবের প্রতিফলন এবং দেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তবে 15 তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিলেও সরকার এখনো তৎপর নয়। সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সরকার এখনো ঘোষণাপত্রের ব্যাপারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি। ঘোষণাপত্রের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা তৈরি করতে 5 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। নাগরিক কমিটির আহ্বায়ক এক প্রশ্নের উত্তরে বলেন, সংসদ নির্বাচনের পাশাপাশি গণপরিষদ গঠন করাও জরুরি। যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য থাকলেও ঘোষণাপত্রের বক্তব্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য থাকবে বলে প্রত্যাশা করেন সমন্বয়করা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বারবার অনুরোধের পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিকেলে পূর্বাঞ্চলে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ভয় ভীতি ছাড়াই অন্তর্বর্তী সরকারের আমলে মানুষ সমালোচনা করতে পারছে, এটি সরকারের বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল বছর 5 আগস্ট দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি।
গেল ১৩ আগস্ট আন্দোলনকারীদের উপর নির্যাতন ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গত ১৭ অক্টোবর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় সরকার। শনিবার বিকালে পূর্বাচলে বেলাবোধ থানা সমিতির আয়োজিত বার্ষিক সাধারণ সভায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মানুষের বাক স্বাধীনতা ফিরে এসেছে, এটি সরকারের বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি এবং আমি খুব আনন্দিত যে সীমাটা কিন্তু মোটামুটি আমরা তুলে দিতে পেরেছি। আপনারা ইউটিউব যদি দেখেন দেখবেন যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। এ সময় তিনি আরো বলেন, বারবার অনুরোধের পরেও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। যা কিছু বক্তব্য আসুক আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। তানজিনা তাসনিম, RTV। খুন, ছিনতাই, ডাকাতি আর দখলবাজির অভয়ারণ্যে পরিণত হয়েছে রাজধানীর মোহাম্মদপুর। ৫ আগস্টের পর অপরাধের মাত্রা বেড়েছে কয়েকগুণ। ছিনতাইকারীর দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। নতুন জনবল আর অপ্রতুল যানবাহনের কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। চ্যালেঞ্জ সত্ত্বেও অপরাধীর বিরুদ্ধে অভিযান চলমান আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশের বর্তমান অবস্থা নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের আজ ৩য় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। টার্গেট একা পেলে দিনে দুপুরেই অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছে ছিনতাইকারীর দল। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুধু ব্যাগ ছিনিয়ে নিয়েই সন্তুষ্ট নয় তারা, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করছে তরুণীকে। অপরাধীদের বয়স ১৫ থেকে ৩০ বছর। শুধু ছিনতাই না, খুন, অপহরণ, দখল, চাঁদাবাজি সহ হেন অপকর্ম নেই যা তারা করে না। সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় খুন হন কয়েকজন। প্রতি মাসে বিভিন্ন অপরাধে মামলা হচ্ছে ৮০টির বেশি। প্রতিদিন এত চুরি ছিনতাই হলেও সন্ত্রাসীদের ভয়ে মামলা হয় কম। তবে মামলা হলে পুলিশ ব্যবস্থা নেয়। এরকম অবস্থাতে চলাফেরা করাটা অনেকটা টাফ, এটা তো অবশ্যই ভয় কাজ করবে, এটা স্বাভাবিক। খুব চুরি চিন্তা এগুলো হচ্ছে, যার কারণে আমরা খুব ভয়ভীতভাবে থাকতে হয়। এই এলাকায় থাকানো ভয় নাকি ঘরে কোনো নিয়ে যায়, এগুলো নিয়ে যায়। এটা বিভিন্ন রাজনৈতিক সংগঠন যেগুলো আছে এদের ছত্রছায়ায় এগুলা করছে। পুলিশের রয়েছে সক্ষমতার ঘাটতি। ৫ আগস্টের পর যুক্ত হয়েছে নতুন সদস্য। খোয়া যাওয়া বেশিরভাগ অস্ত্র এখনো উদ্ধার হয়নি। যানবাহনও প্রয়োজনের তুলনায় কম। অপরাধ সংগঠনের পর মামলা হচ্ছে, মামলার সংখ্যা আসামি গ্রেপ্তার করছি। এছাড়া আমাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত আছে। মোহাম্মদপুর থানার আয়তন অনেক বেড়ে গেছে, নতুন নতুন বসতি গড়ে উঠেছে। এই বসতিগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত যে যানবাহন সেটা এখনো আমার কম আছে। তা আমি আরও কিছু যানবাহন এবং জনবল যদি পাই আমি আরও ভালো নিরাপত্তা দিতে পারবো বলে আশা করছি। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পূর্বের ক্ষমতাসীনদের মদদেই মোহাম্মদপুরের অপরাধীরা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। তারা ব্যবহৃত হতে হতে এখন তারা এমন একটা অবস্থায় গেছে যে তারা স্বাধীনভাবে যে অন্য কোনো সৎ পেশায় যাবে এটা তারা আর চিন্তা করতে পারছে না। সামাজিকভাবে যারা শক্তিশালী হয়ে উঠছেন কিছু নেতা এদেরকে অত্যন্ত গোপনে হলেও ব্যবহার করছেন এবং তাদের শেল্টার এবং প্রশ্রয় পাচ্ছে। এই কারণেই তারা এখনো টিকে আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মোহাম্মদপুরের অপরাধ প্রবণতা দমনে যৌথ বাহিনী ও এলাকাবাসীর সম্পৃক্ততা প্রয়োজন। তারা কি কারণে হচ্ছে সেটার ব্যাপারে একটা রিসার্চ দরকার। তাদেরকে পজিটিভ কোনো অ্যাক্টিভিটিজের সাথে নিয়োগ করে যদি ওই কালচারাল যে ট্রেন্ড বা ফ্যামিলি বা সেটা থেকে যদি ডিটেক্ট করে নিয়ে আসা যায় তাহলে হয়তো এটা সম্ভব, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। কালচার তো আর একদিনে শেষ হয় না। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সমাজে শৃঙ্খলা ফেরাতে পুলিশ বাহিনীকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ করার লক্ষ্যে জেলা কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, নিরপরাধ কোনো মানুষের বিরুদ্ধে মামলা হোক এটা জামায়াত চায় না। এছাড়া দুর্নীতিমুক্ত দেশ করতে সুশাসন নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।
পুলিশ আমাদেরকে এত কষ্ট দিয়েছেন, সেই পুলিশকে সহায়তা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি যে সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে পুলিশের প্রয়োজন আছে। থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, বসার মতো চেয়ার টেবিল পর্যন্ত নেই। আমরা আমাদের শাখাগুলোকে নির্দেশনা দিয়েছিলাম যে আমাদের ফান্ড থেকে চেয়ার টেবিল কিনে ওখানে পৌঁছে দিয়ে আসে, কাজ শুরু হোক। তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা কাজ করেন থানার ভিতরে, আমরা বাইরে পাহারা দিচ্ছি, সমস্যা নেই। তো মানুষের জন্য কাজ করেন, ভুল মানুষ করে, মানুষের যদি রিয়েলাইজেশন আসে, এটাই তো বড় কথা। সকল ভালো এবং ন্যায়সঙ্গত কাজে আমরা একসাথে লড়াই করব, অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজধানীর বাসা বাড়িতে চলছে চরম গ্যাস সংকট। প্রতি বছর শীত এলেই মিরপুর, বাসাবো, রামপুরা সহ ঢাকার আশপাশের এলাকার মানুষের দুর্ভোগের যেন সীমা থাকে না। এজন্য প্রতি মাসে গ্যাস বিল দেওয়া সহ বিকল্প জ্বালানির জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। তিতাস কর্তৃপক্ষ বলছে, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় কিছু এলাকায় সংকট তীব্র হয়েছে। 4 তারিখের পর এর সমাধান হবে। দীপ্ত চন্দ্রপালের সহায়তায় রফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর মিরপুরের ভাসানটেকের বাসিন্দা নাজমা বেগম স্বামী সন্তানের জন্য দুপুরের খাবার প্রস্তুত করতে সব আয়োজন নিয়ে বসে আছেন। এ যুদ্ধ এখন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রাতে 2টায় আসে, যাই মনে করেন ভোর 4টা বাজে। রান্না করতে না পেরে বাধ্য হয়েই প্রায়ই অলিগলির দোকান থেকে খাবার আনতে হয়। টানাটানির সংসারে এ যেন বাড়তি বিড়ম্বনা। নাজমার মতো ভোগান্তির শিকার রাজধানীর খিলগাঁও, বনশ্রী, রামপুরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, মহাখালী, উত্তরা সহ বেশিরভাগ এলাকার মানুষ। এই তো 3টা বাজে, আবার মাঝে মাঝে রান্না করি না, যে গ্যাস সিলিন্ডার আছে, সিলিন্ডার দিয়ে রান্না করি। দেখা যায় যে গ্যাস নাই, কিন্তু গ্যাসের বিলটা নিতেছে তারা, আবার সিলিন্ডার। ওই দূরে দূরে গ্যাস থাকে, দূরে দূরেতে রান্না টাইনে আনি, ব্যাগ বইরা বাজারে ব্যাগ দিয়ে ভাত আনি। রান্নাটা সারাদিন না, হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়া হচ্ছে। সব টাইম তো খাওয়া যাচ্ছে না, কারণ অনেক প্রচুর টাকা যায় হোটেলে। শুধু বাসাবাড়িতেই নয়, গ্যাস সংকটের কারণে পাম্পগুলোতেও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা সময় পার হচ্ছে পাম্পেই। ভাটা পড়েছে উপার্জনে। একদম গ্যাস থাকে না লাইনে, একদম রাত 3টা-4টা পর্যন্ত হয়তো ইনলেট 3, 4, 5 এরকম গ্যাস আসে। ছুটির দিনে একই অবস্থা, বন্ধের দিনে একই অবস্থা। মেন সমস্যা হলো অল্প ঢুকে, হাওয়া ঢুকে, পরে আবার নিতে হয়, 2-1টা টিপ মারলে আবার নিতে হয়। ইনকাম ওই যে সময় পাস হয়ে যায়, অনেক জমা ওঠে, নিজে একটু কষ্ট হয়ে যায়। তিতাসের কর্মকর্তা জানান, এলএনজি টার্মিনাল মেরামতের কারণে গ্যাস সরবরাহ কমে আসায় কিছু এলাকায় সংকট তীব্র হয়েছে। 4 তারিখের পর এই সমস্যার সমাধান হবে। 2টা এলএনজি টার্মিনালের একটা টার্মিনাল মেইনটেনেন্সে গেছে 72 বছরের জন্য, যার ফলে প্রায় 270 থেকে প্রায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস পার ডে কম। উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আরটিভির জেলা প্রতিনিধি সম্মেলন 2024। সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, সাংবাদিকতায় থাকা নানা চ্যালেঞ্জ নিয়েই অগ্রসর হবে আরটিভি। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। শনিবার সকাল থেকে রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জেলা প্রতিনিধিদের সম্মেলন চলে রাত পর্যন্ত। অনুষ্ঠানে প্রতিনিধিদের জন্য ছিল বিভিন্ন সেশন। আমি তো নতুন করে সেটাকে ত্রুটি মুক্ত করে আমি দিতে। অনুষ্ঠানে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান জানান, দর্শকপ্রিয়তা ধরে রাখতে মানসম্মত পরিবেশনা বাড়াবে আরটিভি। বিশ্ব মিডিয়ার সঙ্গে তাল মিলাতে টেকনোলজির সঠিক ব্যবহারের কথাও বলেন তিনি। খুব নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। আমাদের একটা পক্ষ আছে যেটা আমরা মনে করি সেটা জনগণের পক্ষে। আপনার মনে কোনো একটা আদর্শিক ব্যাপার থাকতে পারে, সেটা কোনোভাবেই আপনার কর্মকাণ্ডে কিংবা স্ক্রিনে রিফ্লেকশন হবে না। সম্মেলনে আরটিভির হেড অফ নিউজ ইলিয়াস হোসেন বলেন, সাংবাদিকতা যাতে সবার মঙ্গলের জন্য হয় সেটা খেয়াল রাখতে হবে। এথিক্স বজায় রেখে যে আমার সাংবাদিকতা কারোর জন্য অহেতুক ক্ষতির কারণ না হয়, সাংবাদিকতা যেন মঙ্গলের জন্য হয় মানুষের। আরটিভি পরিবারের সঙ্গে নাচে গানে মেতে উঠে জেলা প্রতিনিধিরা।
সম্মাননা ও বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে সংবাদ পরিবেশনে প্রতিনিধিদের আরও দায়িত্বশীল ও মনোযোগী হওয়ার আহ্বান জানান আরটিভির কলাকৌশলীরা। পিপলের নিউজ কনজাম্পশন প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, সো এই চেঞ্জের সাথে সাথে আপনাকেও তো চেঞ্জ হতে হবে। এক পরিবারের মতো আমরা থাকবো, আমরা পরস্পরের বন্ধন আরো সুদৃঢ় করব। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। যাদের হাত রক্তাক্ত তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই, সাতপন্থীদের ইঙ্গিত করে একথা বলেছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। ইজতেমা ময়দানে হামলার বিচার দাবি এবং দাওয়াত ও তাবলিগের চলমান ইস্যুতে কাকরাইল মার্কাজ মসজিদে ওলামা মাশায়েখ ও তাবলিগের সাথীদের আয়োজিত সংবাদ সম্মেলনে হামলা ও হত্যায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার দাবি করেন মামুনুল হক। 2018 সালের হামলার বিচার হলে 24-এ হত্যাকাণ্ড ঘটত না বলে উল্লেখ করেন নাজমুল হাসান কাশেমি। সাতপন্থীদের বিচারের দাবিতে 10 জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং 25 জানুয়ারি ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেয় শুরায়ে নেজামরা। আমাদের এই পক্ষের তাবলীগের যারা মুরব্বী আছেন তারাও সকলে আলেম, এবং সেই আলেমরাই নির্ধারণ করছেন যে কোন কাজটুকুর প্রতিনিধিত্ব কারা করবে। আর অপর পক্ষে যারা আছে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো আলেমই তাদের সেখানে নেতৃত্বের দায়িত্বে নাই। 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25 জানুয়ারি 2025 শনিবার ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। চীনের নতুন আতঙ্ক দ্য হিউম্যান মেটানিউমোভাইরাস বা HMPV-র প্রাদুর্ভাব এবার জাপানেও ছড়িয়েছে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে চীনে আক্রান্ত হয়েছে অনেকে। একই অবস্থা দেখা দিয়েছে জাপানেও। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। এদিকে ভাইরাসটি করোনার মতোই মহামারী আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম ইতোমধ্যেই দাবি করছে যে কোনো সময়ে জরুরি অবস্থা জারি করতে পারে দেশটির সরকার। এছাড়া চীন থেকে যেন এই ভাইরাসটি ছড়িয়ে না পড়ে তাই আগে থেকে সতর্ক অবস্থানে রয়েছে ভারতও। প্রায় 2 দশক আগে শনাক্ত হলেও এখনো পর্যন্ত ভাইরাসটির টিকা আবিষ্কার হয়নি। আবারও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন মাইক জনসন। প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হতে সংখ্যাগরিষ্ঠতার জন্য মাইক জনসনের প্রয়োজন ছিল 218টি ভোট। এর আগে 219 জন প্রতিনিধির ভিত্তিতে হাউসের নিয়ন্ত্রণ ধরে রাখে রিপাবলিকানরা। ফলে নবনির্বাচিত স্পিকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। কিন্তু ভোটের আগে বেশ কয়েকজন রিপাবলিকান মাইক জনসনের প্রতি অনাস্থা প্রকাশ করেন। যদি কোনো কারণে 2 জনের বেশি প্রতিনিধি জনসনকে ভোট দেয়া থেকে বিরত থাকতেন, তাহলে হাউসের নিয়ন্ত্রণ হারাত রিপাবলিকান শিবির। মাইক জনসন পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, দলের জন্য বড় বিজয় ছিনিয়ে এনেছেন মাইক জনসন। একাদশ বিপিএল এর প্রথম পর্ব শেষে উইকেট শিকারী ও রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছে দেশীয় বোলার ও ব্যাটাররা। 146 রান নিয়ে ব্যাটারদের শীর্ষে রাজশাহীর অধিনায়ক এনামুল বিজয়। আর 12 উইকেট নিয়ে দলটির পেসার তাসকিন আহমেদ প্রথম পর্বের শীর্ষ উইকেট শিকারী বোলার। অপরদিকে দলীয় পারফরম্যান্সে 3 ম্যাচে শতভাগ জয় নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। রানের ফোয়ারার বিপিএল এর প্রথম পর্বের নানা রেকর্ডও অর্জনের কথা জানাচ্ছেন নাজমুস সাকিব। পৌষের শীতে মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিপিএল। প্রথম পর্বে 4 ছক্কার মহড়ায় রেকর্ডের মাঝে আছে 1 ম্যাচে সর্বোচ্চ উইকেট ও বিপিএলে দ্রুততম অর্ধশতকের মতো বিষয়গুলো। সিলেটের মাঠে নামার আগে বিপিএল এর এবারের আসরে সর্বোচ্চ রানের মালিক দুর্বল রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। 3 ম্যাচে তার উইলো থেকে এসেছে 146 রান। তালিকায় 2 লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা ও পাকিস্তানের উসমান খান, তারা দুজনই করেছেন 141 রান করে। উইকেট শিকারীদের মধ্যে 12 উইকেট নিয়ে শীর্ষে রাজশাহীর পেসার তাসকিন আহমেদ, যার 7টি শিকার করেছেন 1 ম্যাচে। আর তালিকায় 2 থাকা রংপুর তারকা খুশদিল শাহ 7 উইকেট শিকার করেছেন 3 ম্যাচে। এছাড়াও রংপুর রাইডার্স রয়েছে পয়েন্ট টেবিলে শীর্ষে। 3 ম্যাচে তাদের জয় 3টিতেই। 2 ম্যাচে 2 জয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স আছে 2-এ। ঢাকা পর্বে দ্রুততম অর্ধশতক করে রেকর্ড বইয়ে নিচের নাম লেখান খুলনা ব্যাটার অঙ্কন।
অপরদিকে দলে তেমন তারকা ক্রিকেটার না থাকলেও 2 ম্যাচে একটি জয় নিয়ে 3-এ রয়েছে চিটাগাং কিংস। আর জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান তারকাদের নিয়ে গড়া ফরচুন বরিশাল 1 জয় ও 1 ড্র নিয়ে চতুর্থ স্থানে থেকে শুরু করবে সিলেট পর্ব। 3 ম্যাচে 2টিতে হেরে তালিকায় 5ম স্থানে দুর্বার রাজশাহী। তবে সবার মাঝে ব্যর্থ ঢালিউড সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল। 3 ম্যাচের সবকটিতেই হেরেছে তারা। অপরদিকে সিলেট মাত্র একটি ম্যাচ খেলেছে ঢাকায়, যেটিতে হার মানতে হয় তাদের। নাজমুস সাকিব, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।